সংঘর্ষ বিরতির আবহে আজ ডিজিএমওদের বৈঠক। ভারত ও পাকিস্তানের ডিজিএমওদের বৈঠক। কি শর্ত রাখতে চলেছে ভারত, কি শর্ত রাখবেন পাকিস্তানের সামনে ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই? কোন পথে শায়েস্তা হবে পাকিস্তান, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ফের সংঘর্ষ বিরতি ভাঙলে একেবারে চরম জবাব দেওয়া হবে। গতকালই কিন্তু সতর্ক করেছে পাকিস্তানকে ভারত এবং বলা হয়েছে আর একটা জঙ্গি হানা কিন্তু বরদাস্ত করা হবে না, তাহলেই কিন্তু যুদ্ধ ঘোষণা হবে। সেনা প্রধান, সেনা কমান্ডারদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। গতকালই পাকিস্তানের উদ্দেশ্যে হুঁশিয়ারি ডিজিএমওর, ওখান থেকে গুলি চললে এখান থেকে গোলা চলবে, অবস্থান একেবারে স্পষ্ট করেছে নয়াদিল্লি সূত্রের খবর। এবং আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত এবং পাকিস্তানের ডিজিএমওদের মধ্যে বৈঠক। কি শর্ত, কি শর্ত রাখবেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, এটাই এখন বড় প্রশ্ন। সেই সঙ্গে সংঘর্ষ বিরতি, ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি মধ্যস্থতা যখন বিরাজ করছে, ঠিক সেই সময় এই বৈঠক। এবার এই বিরতি যেভাবে পাকিস্তান চুক্তি লঙ্ঘন করেছিল, সেই সময় প্রত্যাঘাত, প্রবল প্রত্যাঘাতের মুখোমুখি হতে হয়েছিল তাদেরকে। এবং আবার যদি সেই কাজ করে পাকিস্তান, কোন পথে শায়েস্তা করা হবে সেটাই প্রশ্ন। এই মুহূর্তে আমার সঙ্গে তিনজন রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সুদীপ দত্ত। সুদীপ বাবু, আপনাকে স্বাগত। কর্নেল দত্ত, আপনাকে স্বাগত। সেই সঙ্গে জম্মু কাশ্মীর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী এবং পাশাপাশি নিউজরুম থেকে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছে। সকলের সঙ্গে আমি কথা বলবো। প্রথমেই কর্নেল দত্তর কাছে চলে যাব। কর্নেল দত্ত, অবশ্যই আপনার কাছে আসবো, আলোচনায় আসবো আজকের এই বৈঠক নিয়ে, কিন্তু আজকের পরিস্থিতি একবার জেনে নেব। আমার সঙ্গে রয়েছেন জম্মু কাশ্মীর থেকে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, আজকে সকালে কি পরিস্থিতি, গতকাল থেকে এখনো পর্যন্ত ঠিক কিভাবে স্বাভাবিকের পথে গোটা এলাকা? দেখো, তোমাকে বলে রাখি যে গত কয়েকদিনের মধ্যে প্রথম রাত গতকাল গিয়েছে, যেটি কোনো রকম সংঘর্ষ হয়নি, কোনোভাবেই পাকিস্তানের তরফ থেকে সিজ ফায়ার লঙ্ঘন করা হয়নি। অত্যন্ত বড় এই ব্যাপার। তার কারণ গত কয়েকদিন ধরে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে ভারতের সাধারণ মানুষের, সীমান্তবর্তী সাধারণ মানুষের রাতের ঘুম উড়ে গিয়েছিল এবং ভারতীয় সেনা যে জবাব দিয়েছিল, সেই জবাবের কারণে কিন্তু পাকিস্তানেরও বহুলাংশে ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই পরিস্থিতিতে প্রথম রাত কালকে কেটেছে, যেখানে কোনো রকম গোলাগুলি কিছুই চলেনি এবং শান্তিতে কেটেছে। ড্রোন ওড়েনি আকাশে, যুদ্ধের কোনো দামামা বাজেনি। এক্ষেত্রে এই পরিস্থিতি কন্টিনিউ হবে কি না সেটি নিয়েই কিন্তু আজকের বৈঠক। এবং আজকে যে ডিজিএমও স্তরে সেখানে বৈঠক হবে, ভার্চুয়ালি যে হটলাইনে বৈঠক হবে, সেই বৈঠকে কাশিফ আবদুল্লাহ তিনি পাকিস্তানের ডিজিএমও, ভারতের ডিজিএমও রাজীব ঘাই তিনি বৈঠকে যোগ দেবেন এবং হটলাইনে এই বৈঠক হবে। এই বৈঠকই কিন্তু স্থির করে দেবে শুধু ভারত পাকিস্তান নয়, এই বৈঠক ঠিক করে দেবে সমগ্র দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় থাকবে কিনা। আর সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে সারা দেশ এবং অবশ্যই জম্মু কাশ্মীরও। জম্মু কাশ্মীরে যেমনটা তুমি বললে, দোকানপাট খুলছে, গতকাল সন্ধ্যে থেকেই দোকানপাট খুলেছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে জানিয়ে রাখি, যেহেতু দেশটির নাম পাকিস্তান, তাই ব্ল্যাকআউট কিন্তু গতকালও ছিল। অর্থাৎ পাকিস্তান যে হামলা করতে পারে, হামলা করার পর তা নিয়ে আফসোস করার থেকে আগে থেকেই ব্ল্যাকআউট করে রাখা, সতর্ক থাকা, এই সতর্কতা কিন্তু জম্মু কাশ্মীরের প্রায় সর্বত্র আমরা দেখেছি। কিন্তু সকাল হলেই সাধারণ মানুষ তারা নিত্যদিনের কাজকর্মে বেরিয়ে পড়ছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, গাড়ি চলছে, দোকানপাট খুলছে, মানুষ তাদের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আমি কর্নেল দত্তর কাছে আসবো। কর্নেল দত্ত, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটা বড় প্রশ্ন, শান্তি বজায় থাকবে কিনা ডিজিএমওদের মধ্যে। আজকে ঠিক কি চুক্তি হতে পারে, একটা যদি আইডিয়া পাওয়া যায় সেই জায়গা থেকে, যে কোন পথে শেষ পর্যন্ত হাঁটা হবে, এবং যদি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘিত হয় পাকিস্তানের পক্ষ থেকে, তাহলে কতটা প্রবল হবে এবারের প্রত্যাঘাত? আজকে গতকাল ডিজিএমওদের মানে আমাদের প্রেস ব্রিফিংয়ে তিনটেই আর্মি, এয়ারফোর্স আর নেভির যারা ডিজিএমও ছিলেন এক আওতায়, তো ওনারা সব অনেক কিছুই বিস্তারিতভাবে কালকে বুঝিয়েছিলেন। আজকে ডিজিএমওর যে মিটিংটা হবে হটলাইনে, সাধারণত এইগুলো অপারেশনাল ব্রিফিংয়ের মধ্যে আসে, অপারেশনাল ডিসিশনসগুলো নেওয়া হয় বা অপারেশনাল ম্যাটার্সগুলো ডিসকাস করা হয়। যেরকম
যে সিজ ফায়ার যে কীভাবে ইমপ্লিমেন্টেশনটা হবে। কারণ আপনারা জানেন যে দুদিন আগে সিজ ফায়ার বিকেল 5টার সময় হওয়ার পরও 2-3 ঘন্টা পর আবার ওটা ভায়োলেশন হয়েছিল। এটা যেরকম গতকাল প্রেস ব্রিফিংয়ে বোঝানো হয়েছিল যে হতে পারে যে অনেক ইনফরমেশন লোয়ার লেভেল যে সোলজার্সরা রয়েছে, যারা ডিপ্লয়েড রয়েছে, তাদের কাছে পৌঁছয়নি বা হয়তো ইচ্ছেকৃত হয়তো হয়েও থাকতে পারে। সো এই প্রথমত হবে কীভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্টেশন দেবো অন দ্য গ্রাউন্ড লেভেল। দ্বিতীয়ত ডিসকাশন হতে পারে যে ডিএসকেলেশন যদি হয় তো কীভাবে ডিএসকেলেশনটা হবে, সেটা 7 দিন, 15 দিন, 1 মাস। আর এর মধ্যে যদি সিজ ফায়ার আবার ভায়োলেশন হয়, আমরা তো পরিষ্কারভাবে বুঝিয়েই দিয়েছি যে গুলির জবাব বম দিয়ে দেওয়া হবে। সেটা হয়তো ওনারা অনেক সময় এখন পরিষ্কার হয়ে গেছে কিভাবে হবে এটা। আর তৃতীয়ত হয়তো ডিসকাশন হতে পারে যে আমাদের একজন বিএসএফের সোলজার ওদিকে রয়েছেন, আর ওনাদেরও একজন আমাদের রেঞ্জার আমাদের কাছে রয়েছে, হয়তো এটার এক্সচেঞ্জ নিয়ে হয়তো এটা ডিসকাশন হতে পারে। তো কর্নেল দত্ত আমাদের সঙ্গে থাকবেন, আপনাকে আমাদের অনুরোধ রইল, আমরা পরবর্তী সময় আরো আলোচনা করব আপনার সঙ্গে এই বৈঠক নিয়ে। আমি চলে যাব একটু নিউজ রুমে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, আজকে তোমার কাছে কি আপডেট রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে? দেখো, আজকে দুপুর 12টার সময় দুপক্ষের মধ্যে, ভারত এবং পাকিস্তানের দুপক্ষের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তারা আজকে হটলাইনে ফের কথা বলবে। এবং তুমি জানো যে গত 10 তারিখ বিকেল 3:30টার সময় পাকিস্তানের ডিজিএমও তিনি ফোন করেছিলেন এবং তারপরেই দুদেশ সংঘর্ষ বিরতির একটা সমঝোতাতে পৌঁছেছিল। কিন্তু তার 2 ঘন্টার মধ্যেই পাকিস্তান তারা সংঘর্ষ বিরতি যে চুক্তি বা যে সমঝোতা হয় সেটা লঙ্ঘন করে এবং আবারও সিজ ফায়ার করার পর বিভিন্ন আর্টিলারি ফায়ারিং থেকে শুরু করে এয়ার স্পেসে ঢুকে পড়া ড্রোন, সেই সমস্ত ঘটনা ঘটে। গতকালকে ডিজিএমও বা 3টে বাহিনীর প্রধানরা তারা যারা ব্রিফিং করেছেন সেখান থেকে একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যে বার্তা আজকেও ডিজিএমও স্পষ্টভাবে পাকিস্তানের ডিজিএমওকে দেবে বলে মনে করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, যেভাবে একটা সমঝোতাতে পৌঁছানো হয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে এর পরবর্তী সময় যদি এরকম কোনো রকম সিজ ফায়ার ভায়োলেশন হয়ে থাকে তাহলে কিন্তু তার কড়া প্রত্যাঘাত করবে ভারত। এবং একই সঙ্গে গতকালকে একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল যে এই আজকের যে বৈঠক, সেই বৈঠক মূলত স্থির হয়েছিল যে এই লংজিভিটি এবং মডেলিটির ওপর, অর্থাৎ এই যে সিজ ফায়ারটা হয়েছে সেটা কি ধরনের হবে। তুমি জানো যে কোনোভাবে ভূখণ্ড বা এয়ার স্পেস থেকে কোনো রকম যাতে ফার্দার কোনো রকম এসকেলেশন না হয় বা কোনো রকম যাতে ফায়ারিং বা এয়ার স্পেস লঙ্ঘন না হয় সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। এবং এই পরবর্তী সময় কি এটা যদি লংজিভিটিটা যেটা রয়েছে, অর্থাৎ যে সংঘর্ষ বিরতি দু দেশের মধ্যে সমঝোতা হবে, সেটা আবার কতদিনের জন্য হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা, কারণ আগের বার যেটা দেখা গেল যে এখানে আলোচনা হলো ডিজিএমও স্তরে, কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সিজ ফায়ার ভায়োলেশন হলো। ফলে এক বিষয় স্পষ্ট যে সেটা যাতে সুনিশ্চিত করে একেবারে পাকিস্তানের ডিজিএমও তিনি আলোচনার পর তাদের সেনাবাহিনী তাদের কাছে গিয়ে যেন এই বিষয়টা নিশ্চিত করে। পাশাপাশি যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই সিজ ফায়ার ভায়োলেশন যেরকম বিষয় তারা সিদ্ধান্তে পৌঁছেছে, কিন্তু গতকালকেও তুমি যদি দেখো যে বায়ুসেনার তরফ থেকে যে এক বার্তা দেওয়া হয়েছিল যে তারা তাদের যে অপারেশন সিঁদুর সেটা অব্যাহত রয়েছে। বায়ুসেনার পক্ষ থেকে গতকালই কড়া বার্তা দেওয়া হয়, এই অপারেশন সিঁদুর এটা কিন্তু জারি রয়েছে, অর্থাৎ সন্ত্রাস দমন অভিযান ভারতের পক্ষ থেকে এখনো জারি রয়েছে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি এবার কথা বলবো নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষের সঙ্গে। মিস্টার ঘোষ, শান্তি বজায় রাখা মূল উদ্দেশ্য। আজকের এই বৈঠকে মিলিটারি লেভেলে কথা হবে ঠিকই, কিন্তু পাকিস্তান যে কথাগুলো বলবে, যে প্রতিশ্রুতিগুলো দেবে, সেটা আদৌ তো ভরসাযোগ্য নয়, কারণ পাকিস্তান তো পাকিস্তানি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের পদক্ষেপগুলো আমরা ইতিমধ্যেই জেনে গেছি, সব বিষয়টা যদি একটু বিশ্লেষণ করেন। দেখুন, প্রথম কথাই হচ্ছে যে আমি শুরু করবো এইখান থেকে, যে সিজফায়ার হলো সেটাকে ভায়োলেট করলো পাকিস্তান কেন। দেখুন, আমি এটা কোনোভাবেই আমি কর্নেল দত্ত স্যারকে রেসপেক্ট জানাই, জয় হিন্দ স্যার, সুপ্রভাত। কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এখানে লো লেভেলে কোনো ভূমিকা নেই, পাকিস্তানের আর্মির লো লেভেলে কোনো ভূমিকা নেই। কেননা পাকিস্তানের মিলিটারি স্ট্রাকচারটা আপনাদের আগের দিন বলেছিলাম, আজকে আবার ছোট্ট করে বলে দিচ্ছি। যদি স্মল আর্মস ফায়ার হয় along the LOC, তাহলে সেই ক্ষেত্রে লোকাল কমান্ডাররা তারা সিদ্ধান্ত নিতে পারেন। এর উপরে ড্রোন অ্যাটাক কিংবা মিসাইল অ্যাটাক কিংবা শেলিং, তার জন্য হাইয়েস্ট মিলিটারি লিডারশিপের অথরাইজেশন লাগে।
সেই অথরাইজেশন মানে আসিম মনিরের অথরাইজেশন, সেটা আসেনি। সেটা যদি এসে থাকে তাহলে ডেফিনেটলি ইন্ডিয়ার এই মুহূর্তে যেটা করা উচিত সেটা এসে থাকুক আর না থাকুক, কেননা এটা স্পষ্ট যে আসিম মনিরের অথরাইজেশন ছাড়া সেদিনকার ভায়োলেশন হয়নি, নাগরোটা ক্যাম্পের কাছে গুলি চলেনি এবং শ্রীনগর জুড়ে সারা ওয়েস্টার্ন ফ্রন্ট জুড়ে রাইট আপ টু ভুজ এই আপনার অ্যাক্ট অফ ওয়ার হয়নি। তো সেই ক্ষেত্রে এবং আপনাকে আরো জানাই যে শনিবার লেট নাইটে মানে রবিবার আর্লি মর্নিং এ মানে গতকাল আর্লি মর্নিং এ বার্মারে ওরা আবার ড্রোন অ্যাটাক চালিয়েছে। তো সেই ক্ষেত্রে ভারতের আজকে উচিত ভারতের অফিসিয়াল স্টেটমেন্টের স্যাংটিটি অনার করতে হলে তাহলে আমাদের প্রাইম মিনিস্টারের উচিত আজকে দুপুর 12টার সময় রেডিও এবং টিভিতে এসে পাকিস্তানের এগেনস্টে অফিসিয়ালি অ্যাক্ট অফ ওয়ার ঘোষণা করা, এটা ছাড়া কোনো উপায় নেই। দ্বিতীয়ত, হু দ্য হেল ইজ ডোনাল্ড ট্রাম্প? আমি ঠিক এই ভাষাটা ইউজ করছি, হু দ্য হেল ইজ ডোনাল্ড ট্রাম্প। একদমই, আমরা এই প্রশ্নটি পরবর্তী সময় আসবো। মিস্টার ঘোষ আমাদের সঙ্গে থাকবেন, এটাই অনুরোধ রইল আপনার কাছে। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি জম্মু কাশ্মীর থেকে রয়েছেন রাজীব চক্রবর্তী, তার সঙ্গে। রাজীব, আজকের পরিস্থিতি তুমি আমাদের বর্ণনা করছিলে, সংঘর্ষ বিরতির আবহে আজ ডিজেএমওদের মধ্যে বৈঠক, সেই জায়গায় দাঁড়িয়ে সকালের পরিস্থিতি আরও একবার জানতে চাইবো, এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তের ছবি, আমি জম্মু শহরে দাঁড়িয়ে রয়েছি আর এই মুহূর্তে স্বাভাবিক ছন্দে ফিরছে জম্মু শহর। জম্মুতে স্বাভাবিকভাবেই রাস্তায় যে যানবাহনগুলি তারা নেমেছে এবং দোকানপাট খোলা শুরু হয়েছে। গতকাল সন্ধ্যাতেও আমি একই ছবি দেখেছি, যে দোকানপাটগুলি বন্ধ ছিল, মূলত যে বাজারগুলি বন্ধ ছিল সেগুলি আবার কিন্তু ছন্দে ফিরছে। তবে যারা একেবারে সীমান্ত এলাকার বাসিন্দা, আমরা তাদের কাছে গিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আতঙ্কে এখনও রয়েছে। তার কারণ তারা বিশ্বাস করতে পারছে না পাকিস্তানকে। পাকিস্তান একটি ভয়ঙ্কর একটা শত্রু দেশ, তাদের তরফ থেকে মুখে এক কাজে এক, সেই ঘটনা তারা বারংবার যেটা চাক্ষুষ করেছেন, তারা ভুক্তভোগী। তাই তারা কিন্তু এখনও তাদের সেনাবাহিনী যেসব এলাকাগুলি ভালনারেবল রয়েছে সেখান থেকে সেনাবাহিনী তাদের সরিয়ে নিরাপদ স্থানে রেখেছেন এবং তারা সেখানেই থাকছেন আপাতত, যতক্ষণ না এই ভারত এবং পাকিস্তানের মধ্যে ডিজিএমও স্তরের বৈঠক হওয়ার পর, আলোচনা হওয়ার পর কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে এবং পাকিস্তান ভারতের শর্ত মেনে নিয়ে পাকাপাকিভাবে যখন এই যুদ্ধবিরাম মেনে নিচ্ছে। এই পরিস্থিতিতে শহরগুলি বা যে জায়গায় দোকানপাট রয়েছে সেখানে স্বাভাবিক ছন্দ ফিরছে এবং বর্ডার এলাকার মানুষগুলো আরও একটু সময় নেবেন, এরকম একটা পরিস্থিতি এখনও কিন্তু তৈরি হচ্ছে। সবের ওপর মোট যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কিছুটা হলেও শান্তি রয়েছে। তার কারণ তোমাকে যেটা প্রথমেই বলছিলাম যে গতকালের রাত্রি গত 7 দিনের মধ্যে সবথেকে শান্তিপূর্ণ ছিল, মানুষ শান্তিতে ঘুমিয়েছেন। তার কারণ কোনো গোলাগুলির শব্দ কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ রাজীব, সামগ্রিক পরিস্থিতি তুমি যেটা বর্ণনা করলে সেটা স্বাভাবিক ছন্দে ফিরছে, আজকের সকাল তাই বলছে। তুমি আমাদের সঙ্গে থাকো রাজীব। সংঘর্ষ বিরতির আবহে আজ ডিজিএমওদের বৈঠক, যে বৈঠক নিয়ে আমরা বারবার আলোচনা করছি, ভারত এবং পাকিস্তানের ডিজিএমওদের বৈঠক। ঠিক কি কি শর্ত রাখা হবে ভারতের পক্ষ থেকে? ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই তিনি কোন পথে শায়েস্তা করার কথা বলবে পাকিস্তানকে? ফের সংঘর্ষ বিরতি ভাঙলে চরম জবাব দেওয়া হবে। গতকাল থেকে কিন্তু সতর্ক করা হচ্ছিল পাকিস্তানকে। এখানে আরো একটা প্রশ্ন, কবে ফিরবেন বাঙালি জওয়ান পূর্ণাম কুমার সাউ? পূর্ণামকে ফেরানোর প্রসঙ্গ তুলতে পারেন ডিজিএমও। এখনো পাকিস্তানের হাতে বন্দী বিএসএফ কনস্টেবল, ভারতের হাতে বন্দী রয়েছেন এক পাক রেঞ্জার্সও। এবার এই দুদেশের ডিজিএমওদের মধ্যে যে বৈঠক, সেই বৈঠকে এদের দুজনকে নিয়ে কি দর কষাকষি হতে পারে? সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আর এই নিয়েই কথা বলবো। আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, কবে ফিরবেন বাঙালি জওয়ান পূর্ণাম কুমার সাউ? এটা যেমন প্রশ্ন, তেমনি আজকের এই বৈঠকে এদের কথা উঠতে পারে কিনা, এই দেশের মধ্যে, এই দেশের ডিজিএমওদের মধ্যে এই নিয়ে কোনো দর কষাকষি হবে কিনা, তার কোনো আভাস পাওয়া যাচ্ছে? দেখো, সেই সম্ভাবনাটা রয়েছে। তুমি জানো যে 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালিতে হামলার পরের দিনই 23শে এপ্রিল ফিরোজপুর থেকে পাক রেঞ্জার্সদের হাতে ধরা পড়েছিলেন, পাকিস্তানের জমিতে ঢুকে পড়েছিল এমনটা অভিযোগ এই পাকিস্তানের, এবং তারপর তাকে আটক করা হয়। এরপরে যেটা হয় যে এরপর থেকেই তাকে বন্দি করে রাখে এবং তারপর থেকে একাধিকবার তুমি জানো যে বিএসএফের তরফ থেকে তারা ফ্ল্যাগ মিটিং ডেকেছে, সেখানে কোনো রকম সাড়া দেওয়া হয়নি এবং ওই বিএসএফ জওয়ান তিনি এই মুহূর্তে
মুহূর্তে পাকিস্তানের জেলে বন্দী রয়েছে। তার মধ্যেই কিছুদিন আগে ভারতের বিএসএফ এর হাতে ধরা পড়েন একজন পাক রেঞ্জার, এবং এই জায়গা থেকে কিছুটা যখন বিএসএফ এর ওই জওয়ান পাকিস্তানের হাতে ধরা পড়েন, কিছুটা পাকিস্তান কিছুটা আপার হ্যান্ড নিচ্ছিল এবং কোনোভাবে তাকে ফেরাচ্ছিল না। কিন্তু এখন কিন্তু পাকিস্তানও অনেকটা চাপে, তার কারণ তাদের এই যে পাক রেঞ্জার ধরা পড়েছে তাকে ফেরত নেওয়ারও তাদের একটা তাগিদ রয়েছে। ফলে এই একটা আলোচনার যে প্রেক্ষাপট সেটা রয়েছে, এবং আজকে সম্ভবত ডিজিএমওর যে বৈঠক, যে স্তরের যে হটলাইনে যে মিটিং হবার কথা, সেখানে ভারতের ডিজিএমও রাজীব গাই তিনি এই বিষয়টা উত্থাপন করবেন বলে মনে করা হচ্ছে। এবং একটা বিষয় কিন্তু ভারতের তরফ থেকে স্পষ্ট, যতক্ষণ না পর্যন্ত বিএসএফ এর জওয়ান ফেরত আসছেন, তারা বারবার করে চেষ্টা করছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভারতও কোনো নমনীয় ভাব দেখাবে না এই পাক রেঞ্জারকে ফেরানোর ব্যাপারে। ফলে একটা দর কষাকষি হতে পারে বলে মনে করা হচ্ছে। অবশ্যই বৈঠকের দিকে আমাদের নজর থাকছে, তুমিও নজর রাখো, তুমি আমাদের সঙ্গে থাকো। কর্নেল সুজিত দত্তর কাছে যাব। কর্নেল দত্ত, আজকের এই বৈঠকে বাঙালি জওয়ান পূর্ণম কুমার সাউকে ফেরানো নিয়ে প্রসঙ্গ উঠতে পারে, সেই জায়গায় একটা দর কষাকষির আভাস পাওয়া যাচ্ছে, হতে পারে এই বৈঠকে, কি মনে করছেন? একদম একদম, এটা ডিজিএমওর যখন মিটিং হয় এগুলো তার আওতায় পড়ে এগুলো, এবং কিভাবে এক্সচেঞ্জ বলা যেতে পারে, এই যে দুজনকে আমাদের তরফ থেকে একজন আছে, ওনাদের তরফ থেকে একজন আছে, এটা সাধারণত এরকম হয়ে এসেছে আগেও, আর আজকে এটা নিয়ে ডিসকাশন হতেও পারে। কিভাবে মডালিটিস হবে, কখন কোথায় হ্যান্ডওভার হবে, এটা একটা চর্চা ডেফিনেটলি হতে পারে, আর হয়তো ডিসিশনও হয়ে যেতে পারে, কারণ এটা ডিজিএমওর লেভেল আওতায় রয়েছে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখতে চাই যে আমাদের যখন এখন ডিসকাশনগুলো হচ্ছিল, যে দিন দুয়েক আগে আমাদের আর্মি চিফ প্রত্যেকটা আর্মি কমান্ডার, যেগুলো আমাদের আর্মি কমান্ডগুলো রয়েছে চারিদিকে, এদের আওতায় দিয়েছেন, এখন অথরিটি দিয়েছেন, যদি প্রয়োজন মনে করে তো তখন তারা যেরকম সুবিধে মতন আগে এখন পেছনে তাকাতে হবে না, যেরকম তাদের বর্ডার এরিয়াতে ডেভেলপমেন্টগুলো হয়, অপারেশনাল রিকোয়ারমেন্টস পড়ে, তারা নিজেরাই ডিসিশন নিয়ে অ্যাকশন নিতে পারেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ডিসিশন নেওয়া হয়েছে, কারণ এটা কমান্ড অ্যান্ড কন্ট্রোল স্ট্রাকচারের জন্য অনেক তাড়াতাড়ি আমরা অপারেশনাল ডিপ্লয়মেন্ট করতে পারি যদি প্রয়োজন পড়ে। কারণ অনেক সময় দেখা গেছে যে আমাদের সঙ্গে থাকার অনুরোধও জানাবো। সংঘর্ষ বিরতির পর সেনার একেবারে অতন্দ্র প্রহরা রয়েছে। যুদ্ধবিরতির পর কাশ্মীর কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরছে। নির্বিঘ্নেই রাত কাটিয়েছে সীমান্তবর্তী এলাকাগুলি। জানবো সরাসরি সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, তুমি যেমনটা বলছিলে নির্বিঘ্নে রাত কেটেছে, আমরাও বলছি সীমান্তবর্তী এলাকাগুলিতে আজকে কি পরিস্থিতি, কি ছবি সকাল থেকে আরো একবার? দেখো, সীমান্তবর্তী গ্রামগুলিতে, সেই এলাকাগুলিতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, কারণ গত রাত যেটি কেটেছে সেটি একবারই আলাদা কেটেছে। তার কারণ বহুদিন পরে গোলাগুলির আওয়াজ হয়নি, বহুদিন পরে মানুষ শান্তিতে ঘুমিয়েছে, আর তাই আজ সকালে অনেকটাই শান্তি বিরাজ করছে চতুর্দিকে। স্বাভাবিক হওয়ার ছন্দ শুরু হচ্ছে বলা যেতে পারে। জম্মু শহর থেকে শুরু করে সর্বত্র একই ছবি। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই ডিজিএমএ স্তরের যে বৈঠক, যেখানে রাজীব ঘাই এবং আসিফ আবদুল্লাহ তারা আজকে হটলাইনে কথা বলবেন, সেই বৈঠকের পরেই কিন্তু এই শান্তি কোন দিকে যাবে, কোন পথে যাবে, ভারত বা পাকিস্তান শুধু নয়, একেবারে এই বৈঠকের দিকে আমাদের নজর থাকছে এবং পরিস্থিতির দিকে তুমি নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।